নমস্কার বন্ধুরা, গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আজ আমি আপনাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা ছোট গল্প পড়ে শোনাচ্ছি। গল্পটির নাম বাঘিনী। এটি একটি প্রেমের গল্প। শুনতে থাকুন। একটা বাঘিনী শিকার করিয়াছিলাম। আমি শিকারী, অনেকগুলা বাঘ ভালুক মারিয়াছি, কিন্তু এই বাঘিনীটাকে মারিবার পর তাহার সম্বন্ধে যে গল্প শুনিয়াছিলাম তাহা আমার মতো পুরানো শিকারীকেও অবাক করিয়া দিয়াছিল। সাধারণ পাঠক হয়তো গল্পটা বিশ্বাস করিবেন না, মনে করিবেন আমি ঈশপের নবসংস্করণ রচনা করিতেছি, কিংবা বাঘিনীকে লইয়া একটু রঙ্গ পরিহাস করিবার চেষ্টা করিতেছি। এ কথা সত্য, আমরা বাঙালি জাতি বাঘ ভালুক লইয়া তামাশা করিতে ভালোবাসি। কাতুকুতু দিয়া বাঘ মারা কিংবা ভালুকের দাড়ি কামাইয়া তাহাকে বধ করার গল্প আমাদের অনাবিল আনন্দ দান করিয়া থাকে। ইহাতে নিন্দারও কিছু দেখি না। আমি শুধু বলিতে চাই, এ কাহিনীটি সে জাতীয় নয়। আমি ইহা অবিশ্বাস করিতে পারি নাই, এবং আমার পাঠকগণের মধ্যে বাঘের চরিত্রজ্ঞ প্রবীণ শিকারী যদি কেহ থাকেন, তিনিও হয়তো ইহা হাসিয়া উড়াইয়া দিতে পারিবেন না। ভারতবর্ষের উত্তর দিকে বঙ্গবিহারের সমতল ভূমি যেখানে দেবতাত্মা হিমালয়ের পাদমূলে গিয়া মিশিয়াছে, সেই পাহাড় জঙ্গল ভরা দুর্গম কঠিন ভূভাগ এখনও মানুষের করায়ত্ত হয় নাই। এখনও সেখানে হরিণ, সম্বর, চমড়ি, নীলগাই প্রভৃতি জন্তু এবং তাহাদের ভক্ষক বাঘ, নেকড়ে, চিতা, হায়না স্বচ্ছন্দে বিচরণ করিয়া বেড়ায়। পাহাড়ের খাঁজে খাঁজে যেসব উপত্যকা আছে, তাহাতে মানুষ জঙ্গল পরিষ্কার করিয়া গ্রাম রচনা করিয়া বাস করিতেছে বটে, কিন্তু তাহা যেন নিতান্তই ভয়ে ভয়ে, সসংকোচে। সাপদের অধিকারী এখনও বলবৎ আছে। শিকারের সন্ধানে একবার ওই দিকপানে গিয়া পড়িয়াছিলাম। জনপদ বিরল উপল কর্কশ তরাইয়ের সীমান্ত ধরিয়া স্থানে স্থানে ছোট ছোট সরকারি চৌকি আছে। এইরূপে একটি চৌকিতে উপস্থিত হইয়া শুনিলাম, নিকটবর্তী একটি গ্রামে এক বাঘিনী বড় উৎপাত করিতেছে। গ্রামের দুইজন মাতব্বর চৌকিতে আসিয়াছিল, তাহাদের মুখে বাঘিনীর কাহিনী শুনিলাম। মাতব্বর দুইজন জাতিতে পাহাড়ি, বেটে খাটো, চক্ষুতে একটু বঙ্কিমতা আছে, মুখে দাড়ি গোঁফের বাহুল্য নাই। আমি শিকারী শুনিয়া তাহারা আমাকে ধরিয়া বসিল। তাহাদের গ্রামে কয়েক বছর ধরিয়া একটা বাঘিনী দারুণ উৎপীড়ন করিতেছে। কত যে স্ত্রীলোক আর গরু মোষ মারিয়াছে তাহার ইয়ত্তা নাই। মাঝে তাহার হিংস্র অভিযান কিছুকালের জন্য বন্ধ ছিল, আবার সম্প্রতি আরম্ভ হইয়াছে। ভয়ে গাঁয়ের মেয়েরা ঘরের বাহির হইতে পারে না। বাঘিনীর বিশেষত্ব এই, সে পুরুষকে বড় একটা আক্রমণ করে না, কিন্তু সুযোগ পাইলেই স্ত্রীলোক মারে। ফলে মেয়েদের জঙ্গলে কাঠ সংগ্রহ করা, খেতে কাজ করা প্রভৃতি বন্ধ হইয়াছে। এই লইয়া গ্রামের লোকেরা বারবার সরকারের নিকট আবেদন করিয়াছে, কিন্তু কোনো ফল পায় নাই। সরকার 50 টাকার একটি পুরস্কার ঘোষণা করিয়া দিয়ে নিশ্চিন্ত আছেন। এখন আমি যদি বাঘিনীটাকে মারিয়া এই করাল বিভীষিকার হাত হইতে গ্রামটিকে উদ্ধার করি, তবেই রক্ষা, নচেত গ্রামে আর মানুষ থাকিবে না। ঘাঁটিদার মহাশয়কে প্রশ্ন করায় তিনি অত্যন্ত উৎসাহের সহিত অনুমতি দিলেন। বাঘিনীটার নিদানকাল যে এতদিন আমার মতো একজন জাঁদরেল শিকারীর জন্য অপেক্ষা করিয়াছিল, এবং 50 টাকা পুরস্কার যে একমাত্র আমারই প্রাপ্য, এ বিষয়ে তিনি নিঃসংশয় দৃঢ় বিশ্বাস জানাইলেন। তাহার এত উৎসাহের কারণ কিন্তু ঠিক বুঝিলাম না। তাহার নিজেরও বন্দুক আছে, তবে তিনি নিজেই বাঘিনীকে বধ করেন নাই কেন? আমার মতো ধুরন্ধর শিকারীর জন্য প্রতীক্ষা করার কি প্রয়োজন ছিল? 50 টাকা পুরস্কার কি তাহার কাছে এতই তুচ্ছ? যা হোক, পরদিন অতি প্রত্যুষে মাতব্বর দুজনের সঙ্গে পদব্রজে যাত্রা করিলাম। গ্রাম মাত্র 25 মাইল দূরে, শিকারীর পক্ষে 25 মাইল হাঁটা কিছুই নয়। সুতরাং দ্বীপ্রহরের মধ্যেই যে অকুস্থলে গিয়ে পৌঁছিব তাহাতে সন্দেহ নাই। এমনকি ভাগ্য সুপ্রসন্ন হইলে আজ রাত্রেই বাঘিনীকে মারিয়া কাল সন্ধ্যার মধ্যে ফিরিয়া আসিতে পারি। পথের বিস্তারিত বিবরণ আর দিব না। 2 দিন পরে ক্ষতবিক্ষত চরণ ও ভাঙা ঢরঢরে শরীর লইয়া গ্রামে উপস্থিত হইলাম। দূরত্ব 25 মাইল বটে, ঘাঁটিদার মহাশয় মিথ্যা বলেন নাই। কাকপক্ষীর পক্ষে এ গ্রামে আসা খুবই সহজ, কিন্তু দ্বিপদ মনুষ্যকে যে এখানে আসিতে হইলে 3টি উঁচু উঁচু পাহাড়ের পৃষ্ঠ উত্তীর্ণ হইয়া, কখনো গাছের ডাল ধরিয়া ঝুলিতে ঝুলিতে, কদাচিৎ ইঁদুরের গর্তের মতো সংকীর্ণ রন্ধ্রপথে হামাগুড়ি দিয়ে আসিতে হয়, এ কথার উল্লেখ করিতে তিনি ভুলিয়া গিয়াছিলেন। এবং কেন যে তিনি 50 টাকা পুরস্কারের সৌভাগ্য নিজে না অর্জন করিয়া উদারভাবে আমাকে অর্পণ করিয়াছিলেন, তাহা এই পথ অতিক্রম করিবার পর অতি বড় জন্ম নিরেটেরও অনুমান করিতে বিলম্ব হয় না। গায়ের ব্যথা মরিতে পুরো 1 দিন গেল। গ্রামবাসীরা কিন্তু খুবই আদর যত্ন করিল। গ্রামের প্রান্তে একটি খড়ের ঘর পুরাপুরি আমাকে ছাড়িয়া দিল, এবং দধি দুগ্ধ এত সরবরাহ করিল
যে তাহার দ্বারা একটি কন্যার বিবাহ সহজেই নিষ্পন্ন হয়। তাছাড়া ইহারা সজারুর মাংস হইতে এমন উৎকৃষ্ট শিক কাবাব তৈয়ারি করিতে জানে যে তাহার স্বাদ আর ভোলা যায় না। কিন্তু ইহাদের চোলাই করা মহুয়ার আড়কও অবহেলার বস্তু নয়। গ্রামের লোক সংখ্যা ছেলে বুড়ো মিলাইয়া প্রায় 100 হইবে, সকলেই পাহাড়ি। তাছাড়া গৃহপালিত গরু মোষ ছাগল আছে। গাঁয়ের চারিপাশে জঙ্গল কাটিয়া চারণভূমি ও গমের ক্ষেত তৈয়ার হইয়াছে। কাছে পিঠে অন্য গ্রাম নাই। সবচেয়ে নিকটবর্তী গ্রাম 10 মাইল দূরে, এদেশের 10 মাইল। এমনিভাবে পৃথিবীর কলকোলাহল হইতে একান্ত নির্বিবাদে দুর্গম গিরিসংকটের মাঝখানে এই ক্ষুদ্র মনুষ্য গোষ্ঠী বাস করিতেছে। কেবল সম্প্রতি একটি বাঘিনী আসিয়া তাহাদের নির্বিঘ্ন নিরস্ত্র জীবনযাত্রাকে শঙ্কাসংকুল করিয়া তুলিয়াছে। পরদিন দ্বীপ্রহরের মিছে করা রৌদ্রে খোলা জায়গায় বসিয়া বন্দুকটিকে তৈলাক্ত করিতেছিলাম ও গ্রামবাসীদের গল্প শুনিতেছিলাম। তাহারা অনেকগুলি আমাকে ঘিরিয়া বসিয়াছিল। কেবল একটি ছোকরা অদূরে গাছের ডাল ধরিয়া দাঁড়াইয়া নীরবে আমার মুখের পানে তাকাইয়াছিল। পাহাড়িদের বয়স অনুমান করা সহজ নয়, তবু তাহার বয়স যে 20-21 বেশি নয় তাহা বোঝা যায়। খর্বদেহ, মুখখানি ভাবলেশীন, কিন্তু কেন জানি না তাহার নিষ্পলক চক্ষু দুটি অস্বস্তিকর একাগ্রতায় আমার মুখের উপর স্থির হইয়াছিল। গ্রামবাসীদের কথাবার্তায় বাঘিনী সম্বন্ধে আরও কিছু খবর পাওয়া গেল। বাঘিনীটা অত্যন্ত নির্ভীক, দিনের বেলাতেও গ্রামের আশেপাশে ঘুরিয়া বেড়ায়, পাহাড়তলির জলাশয়ের কাছে ওত পাতিয়া বসিয়া থাকে। মেয়েদের জল আনিতে যাওয়া বন্ধ হইয়াছে। পুরুষেরা দলবদ্ধ হইয়া লাঠি কাটারি টাঙি লইয়া জল ভরিতে যায়। মেয়েদের কাজ পুরুষদের করিতে হয়, এজন্য পুরুষেরা লজ্জিত। আর একটা আশ্চর্য কথা শুনিলাম, বাঘিনী এই গ্রামটিকেই বিশেষভাবে নিজের লক্ষ্যবস্তু করিয়া বাছিয়া লইয়াছে। অন্য কোনো গ্রামের প্রতি তাহার কোনো আক্রোশ নাই। আমার মনে কেমন একটা খটকা লাগিল। বাঘের চরিত্রে এরূপ পক্ষপাত দেখা যায় না। প্রথমত, মানুষ বাঘের স্বাভাবিক খাদ্য নয়। নেহাত দায়ে পড়িয়া উহারা নরভোগ হইয়া ওঠে। শিকারীরা জানেন, কোনো কারণে বাঘের দাঁত ভাঙিয়া গেলে কিংবা পায়ে স্থায়ী জখম হইয়া গতিবেগ হ্রাস হইলে তাহারা স্বীয় ন্যায্য শিকার ধরিতে পারে না, তখন বাধ্য হইয়া নরভোগ হইয়া পড়ে। সবল সুস্থ বাঘ কখনো মানুষ খায় না। এই বাঘিনীটা যদি শারীরিক কোনো অসামর্থ্যের জন্যই নরভোগ হইয়া থাকে, তবে সে কেবল স্ত্রীলোক ধরিয়া খাইবে কেন? তাছাড়া 20 মাইল পরিধির মধ্যে আরও 5খানা গ্রাম আছে, সেগুলি ছাড়িয়া একান্তভাবে এই গ্রামের উপরেই তাহার নজর কেন? গ্রামের অনেকেই বাঘিনীকে চক্ষে দেখিয়াছে, কিন্তু কেহই তাহাকে খুঁড়াইতে দেখে নাই। বাঘিনী দিব্য, হৃষ্টপুষ্ট ও স্বাস্থ্যবতী। সে কখনো মদগর্বে হেলিয়া দুলিয়া হাঁটিয়া যায়, কখনো বিদ্যুতের পীতবর্ণ রেখার ন্যায় নিমেষে এক ঝোপ হইতে অন্য ঝোপে অদৃশ্য হয়। সুতরাং সে যে বার্ধক্যে অথর্ব হইয়া পড়ে নাই, ইহাও নিঃসংশয়ে বলা যায়। প্রশ্ন করিলাম, এটা বাঘিনী, বাঘ নয়, তাহা তোমরা কি করিয়া বুঝিলে? ইহার সদুত্তর কেহ দিতে পারিল না, কিন্তু কয়েকজন তরুণ বয়স্ক ঘাড় ফিরাইয়া বৃক্ষতলস্থ ছোকরার পানে চাহিয়া হাসিল। আমিও চকিতে তাহার দিকে তাকাইলাম। তাহার মুখের কোনো ভাবান্তর নাই। সে তেমনি একাগ্র নির্নিমেষ চক্ষে আমার পানে চাহিয়া আছে। সমবয়স্কদের হাসির ইঙ্গিত তাহার কানে পৌঁছিল কিনা সন্দেহ। অপরাহ্নের দিকে গ্রামবাসীরা একে একে যে যার কাজে চলিয়া গেল। কেবল ছোকরাটি গাছের তলায় পূর্ববৎ দাঁড়াইয়া রহিল। স্থান একেবারে শূন্য হইয়া গেলে সে ধীরে ধীরে আমার পাশে আসিয়া দাঁড়াইল। একটু চুপ করিয়া থাকিয়া কুণ্ঠিত কণ্ঠে বলিল, সাহেব, বাঘিনীকে মারিয়া ফেলিবার প্রয়োজন আছে কি? উহাকে কোনো উপায়ে তাড়াইয়া দেওয়া যায় না? আমি বিস্মিতভাবে বলিলাম, তাড়াইয়া দিলে আবার আসিবে। আমি তো চিরকাল এখানে থাকিয়া বাঘ তাড়াইতে পারিব না। সে আর কিছু বলিল না। খানিকক্ষণ অপ্রতিভভাবে দাঁড়াইয়া থাকিয়া আস্তে আস্তে চলিয়া গেল। এ পর্যন্ত যাহা লিখিলাম, দেখিতেছি 12 হাত কাঁকুরের 13 হাত বিচির মতো তাহা বাঘ মারার গৌরচন্দ্রিকা মাত্র। পাঠক নিশ্চয়ই অধীর হইয়া উঠিয়াছেন, ভাবিতেছেন বাঘিনী কই। আমার দুর্ভাগ্য, আমি লেখক নই, শিকারী মাত্র। বাঘ শিকারের উদ্যোগ আয়োজনই দীর্ঘ, আসল হত্যাকাণ্ডটা অতি অল্প সময়েই সংঘটিত হয়। তাই বোধ হয় আমার কাহিনীতেও উদ্যোগ পর্বটাই লম্বা হইয়া পড়িয়াছে। কিন্তু আর নয়, এবার চটপট বাঘিনীকে সংহার করা প্রয়োজন। মজার কথা এই যে, বাঘিনীকে সংহার করিতে আমাকে বিন্দুমাত্র বেগ পাইতে হয় নাই। গ্রাম হইতে 8 মাইল দূরে নিম্নভূমিতে গ্রামের জলাশয়। প্রথমে সেটিকে তদারক করিতে গেলাম। দেখিলাম জলের ধারে বড় বড় থাবার দাগ রহিয়াছে। বাঘিনী জল খাইতে আসে। সুতরাং তাহার খোঁজে ঘুরিয়া বেড়াইবার প্রয়োজন নাই, এইখানেই তাহাকে পাওয়া যাইবে। জলাশয়টি বেশি বড় নয়। 2 পাশের পাহাড় ঝরা জল এখানে সঞ্চিত হইয়া একটি কুণ্ড রচনা করিয়াছে। জলাশয়ের একদিকের পাহাড়টা প্রায় খাড়া ঊর্ধ্বে উঠিয়াছে। আমার ভারী সুবিধা হইল।
মাচান বাঁধিবার প্রয়োজন হইল না। সন্ধ্যার পর ওই পাহাড়ের গায়ে সমতল হইতে 25 হাত উঁচুতে একটা কুলুঙ্গির মতো স্থানে উঠিয়া পাহারা আরম্ভ করিলাম। এখানে বাঘিনী কোনো ক্রমে আমার নাগাল পাইবে না, অথচ সে জল খাইতে আসিলে আমি তাহাকে সম্মুখেই দেখিতে পাইব। আকাশে প্রায় পূর্ণাকৃতি চাঁদ ছিল, সুতরাং শেষ রাত্রি পর্যন্ত আলো পাওয়া যাইবে। শেষ রাত্রি পর্যন্ত প্রতীক্ষা করিতে হইল না, 10টার মধ্যেই বাঘিনী আসিল। আমি জীবনে 8টা বাঘ মারিয়াছি, কিন্তু এখনও অতর্কিতে বাঘ সম্মুখে উপস্থিত হইলে বুকের একটা স্পন্দন বাদ পড়িয়া যায়। দেখিলাম জলাশয়ের ওপারে একটা কাঁটার ঝাড় নড়িয়া উঠিল, তারপরই বাঘিনী বাহির হইয়া আসিল। তাহার হলুদ বর্ণ মসৃণ অঙ্গে চাঁদের আলো পিছলাইয়া পড়িতেছে। গতির কি অপূর্ব নির্ভীক সাবলীলতা! সুস্থ সবল বনের বাঘের মতো এমন উগ্র ভয়ানক লাবণ্য আর কোনো জন্তুর নাই। বাঘিনী ডাহিনে বায়ে ভ্রুক্ষেপ করিল না, শটান জলাশয়ের কিনারায় আসিয়া চকচক করিয়া জলপান করিতে লাগিল। চাঁদ মধ্য গগনে উঠিয়াছে, দেখিবার কোনো অসুবিধা নাই, প্রায় দিনের মতোই আলো। আমি নিঃশব্দে বন্দুক তুলিয়া লইলাম। টোটা ভরাই ছিল। লক্ষ্য স্থির করিয়া সন্তর্পণে সেফটি ক্যাচ টিপিলাম। খুট করিয়া শব্দ হইল, অমনি বাঘিনী মুখ তুলিয়া চাহিল। আমিও সঙ্গে সঙ্গে ঘোড়া টিপিলাম, করাত! বাঘিনী তীব্র একটা চিৎকার করিয়া শূন্যে লাফাইয়া উঠিল, তারপর মাটিতে পড়িয়া ছটফট করিতে লাগিল। মিনিটখানেক পরে তাহার ছটফটানি শান্ত হইল। আমি আরও 10 মিনিট বন্দুক বাগাইয়া কুলুঙ্গিতে বসিয়া রহিলাম, কিন্তু বাঘিনী আর নড়িল না। তখন ধীরে ধীরে নামিয়া আসিয়া গ্রামে ফিরিলাম। গ্রামের লোকেরা কান পাতিয়াছিল, নিস্তব্ধ নৈশ বাতাসে বন্দুকের আওয়াজও শুনিয়াছিল, কিন্তু ফলাফল সম্বন্ধে পাকা খবর না পাওয়া পর্যন্ত গ্রামের বাহির হইতে সাহস করিতেছিল না। এখন খবর পাইয়া তাহারা মহানন্দে নৃত্য শুরু করিয়া দিল। একদল যুবক তৎক্ষণাৎ বাঘিনীর মৃতদেহটা আনিতে ছুটিল। গ্রামের মেয়েরা, যাহারা এতকাল নিজ নিজ ঘরের চৌকাট পার হইতে সাহস করিত না, তাহারা দলে দলে বাহির হইয়া আসিয়া কলকোলাহল করিতে লাগিল। যুবকেরা বাঘিনীর মৃতদেহটা বাঁশে ঝুলাইয়া যখন লইয়াছিল, তখন আমার কুটিরের সম্মুখে প্রকাণ্ড ধ্বনি জ্বলিতেছে। গ্রামের লোকেরা পর্বত প্রমাণ কাঠ জড়ো করিয়া তাহাতে আগুন দিয়াছে। বাঘিনীর দেহ আগুনের পাশে শোয়াইয়া দিতেই সকলে সেটাকে ঘিরিয়া ধরিল। জীবন্ত অবস্থায় যে জন্তুটা গ্রামের ত্রাস স্বরূপ হইয়া উঠিয়াছিল, তাহার মৃতদেহটাকে কেহই সম্ভ্রম দেখাইল না। অতঃপর সারা রাত্রি ধরিয়া উৎসব চলিল। কয়েকটা আস্ত ছাগ দেহ আগুনের মধ্যে ফেলিয়া দিয়া শূন্য মাংস তৈয়ার হইতে লাগিল। ঘরা ঘরা মহুয়ার নির্যাস অতি দ্রুত সজীব আধারে স্থানান্তরিত হইয়া পাহাড়িদের নৃত্য গীতানুরাগ অতিমাত্রায় বাড়াইয়া তুলিল। গ্রামবাসীদের অপর্যাপ্ত কৃতজ্ঞতা, শূন্য মাংস এবং মহুয়ার রস সেবন করিয়া আমি আগুনের পাশেই কম্বল বিছাইয়া শয়ন করিয়াছিলাম। উৎসবকারীদের ঢোল, খঞ্জনি প্রভৃতির শব্দের মধ্যেও ক্রমশ একটু তন্দ্রাবেশ হইয়াছিল। সত্য কথা বলিতে কি, আগুনের আতপ্ত প্রসাদে, সার্থকতার নিশ্চিন্ত তৃপ্তিতে, উদরস্থ খাদ্যপানীয়ের অলক্ষিত প্রভাবে বোধহয় ঘুমাইয়া পড়িয়াছিলাম। হঠাৎ একসময় চটকা ভাঙিয়া দেখি উৎসবকারীরা কখন চলিয়া গিয়াছে। ধনির আগুন জ্বলিয়া জ্বলিয়া প্রকাণ্ড অঙ্গারগোলকে পরিণত হইয়াছে। হাত ঘড়িতে দেখিলাম রাত্রি 3টা। আগুন সত্ত্বেও শেষ রাত্রির ঠান্ডায় একটু গা শীত করিতেছিল। ঘরের ভিতর গিয়া শুইব কিনা মনে মনে একটা গবেষণা করিতেছি, চোখ পড়িল মৃত বাঘিনীটার উপর। দেখি একটা মানুষ বাঘিনীর মুন্ড কোলে লইয়া বসিয়া আছে এবং অত্যন্ত স্নেহ ভরে তাহার গায়ে হাত বুলাইয়া দিতেছে। ভালো করিয়া চক্ষুর জড়তা দূর করিয়া দেখিলাম সেই ছোকরা। তাহার মুখ আর ভাবহীন নয়, চক্ষু দিয়া নিঃশব্দ অশ্রুর ধারা গড়াইয়া পড়িতেছে। প্রিয়জন বিয়োগের নিঃসংশয় বেদনা তাহার মুখে অঙ্কিত রহিয়াছে। এই দৃশ্য একটা উৎকট হাস্যরসাত্মক স্বপ্ন বলিয়াই মনে করিতাম, যদি না ছোকরার সহিত দ্বীপ্রহরের আলাপের কথা স্মরণ থাকিত। আমি গা ঝাড়া দিয়া উঠিয়া বসিলাম। ইহার পিছনে একটা গল্প আছে, সন্দেহ নাই। আমি জাগিয়াছি দেখিয়া সে বাঘিনীর মাথা নামাইয়া রাখিয়া আমার কাছে আসিয়া বসিল। নিজের অশ্রুচিহ্নিত শোক লুকাইবার চেষ্টা করিল না। ভগ্ন স্বরে বলিল, ওর সঙ্গে আমার বড় ভালোবাসা ছিল। বলিলাম, গল্পটা গোড়া থেকে বলো। অতঃপর সে যে কাহিনী বলিয়াছিল, তাহাই বাংলায় ভাষান্তরিত করিয়া লিখিতেছি। তাহার নাম রূপ দমন, সম্ভবত রিপু দমনের অপভ্রংশ। 5 বছর আগে যখন রূপ দমনের বয়স 16 বছর ছিল, তখন সে কাটারি লইয়া বনে কাঠ কাটিতে যাইত। ওই বয়সের ছেলেরা বনের গাছে উঠিয়া সরু সরু ডালগুলি কাটিয়া মাটিতে ফেলিয়া আসিবে। পরে সেই ডালগুলি শুকাইলে গ্রামের মেয়েরা গিয়া তাহা তুলিয়া আনিবে। ইহাই তাহাদের কাষ্ঠ আহরণের রীতি। ছেলেরা দল বাঁধিয়া দুপুরবেলা কাঠ কাটিতে যাইত। তারপর এগাছ ওগাছ করিতে করিতে চারিদিকে ছড়াইয়া পড়িত।
কখনো বা কাঠ কাটা শেষ হইলে তাহারা একত্র হইয়া বনের মধ্যে লুকোচুরি খেলিত। তারপর সকলে মিলিয়া ঘরে ফিরিয়া আসিত। একটা মানুষ খেকোশ বাঘ সম্প্রতি গ্রামে উৎপাত করিতেছে, ইহা তাহারা জানিত, কিন্তু ও বয়সের ছেলেরা ডান পিটে হয়। বাঘের ভয় তাহাদের ছিল না। শিশুকাল হইতে তাহারা বনে বাঘ দেখিয়াছে। বাঘ কখনো তাহাদের অনিষ্ট করে নাই। বাঘ দেখিলেই স্থির হইয়া দাঁড়াইয়া থাকিতে হয়। তাহা হইলে বাঘ আর কিছু বলে না, ধীরে ধীরে আপন গন্তব্যস্থানে চলিয়া যায়। ইহাই তাহাদের শিক্ষা। একদিন লুকোচুরি খেলিতে খেলিতে রূপদমন একটি ভারী সুন্দর লুকাইবার স্থান খুঁজিয়া পাইয়াছিল। কতকগুলা বড় বড় পাথরের চাঁই এক জায়গায় ঘাড়ে মুন্ডে হইয়া পড়িয়াছে। তাহাদের ফাঁকে ফাঁকে গুড়ি মারিয়া ভেতরে ঢোকা যায়। ভিতরে ছোট একটি কুঠুরির মতো স্থান, উপর দিকে কয়েকটা ফোকর আছে, কিন্তু তাহাদের চারিপাশে কাঁটার ঝাড় এত ঘন হইয়া জন্মিয়াছে যে আকাশ দেখা যায় না। এইখানে সবুজ আলোয় ভরা নিভৃত আশ্রয়টিতে রূপদমন লুকাইয়াছিল। সেদিন তাহার খেলার সাথীরা তাহাকে খুঁজিয়া পায় নাই। অনেকক্ষণ একলা বসিয়া রূপদমন শেষে ঘুমাইয়া পড়িয়াছিল। তাহার সঙ্গীরা তাহাকে খুঁজিয়া না পাইয়া কখন চলিয়া গিয়াছে সে জানিতে পারে নাই। যখন তাহার ঘুম ভাঙিল তখন সন্ধ্যা হয় হয়। ঘুম ভাঙিল মুখের উপর ঝাঁঝালো একটা নিঃশ্বাসের স্পর্শে, এবং সেই সঙ্গে কানের কাছে মৃদু গম্ভীর গুরু গুরু শব্দে। রূপদমন একটা পাথরে হেলান দিয়া ঘুমাইয়াছিল। চোখ মেলিয়া দেখিল চোখের সামনে প্রকাণ্ড বাঘের মাথা। মুড়ের মতো সে চাহিয়া রহিল। বাঘিনী ঠিক তাহার পাশে আসিয়া বসিয়াছে এবং হিংস্র প্রখর দৃষ্টিতে তাহাকে নিরীক্ষণ করিতেছে। তাহার গলা দিয়ে একটা অবরুদ্ধ আওয়াজ বাহির হইতেছে, গড়। বাঘের এতটা ঘনিষ্ঠ সান্নিধ্য রূপদমন আর কখনো লাভ করে নাই। সে অসাড় হইয়া পড়িয়া রহিল। তাহার শরীরের স্নায়ুপেশী এমন পরিপূর্ণভাবে শিথিল হইয়া গেল যে মনে হইল সে আর কোনো কালেই হাত পা নাড়িতে পারিবে না। তাহার পেটের ভিতরটা কেবল ক্ষীণভাবে ধুক ধুক করিতে লাগিল। তারপর ক্রমে ক্রমে তাহার শরীরের সার ফিরিয়া আসিল। নিজের অজ্ঞাতসারেই সে বোধহয় একটু নড়িয়াছিল। বিদ্যুৎ বেগে বাঘিনী থাবা তুলিল। সেই থাবার একটা থাবড়া খাইলে রূপদমনের মাথাটি বোধ করি পচা হাঁসের ডিমের মতো দ্রব হইয়া যাইত। কিন্তু থাবা শূন্যে উদ্যত হইয়াই রহিল, পড়িল না। রূপদমনও সম্মোহিতের মতো থাবার পানে তাকাইয়া রহিল। থাবার কবজির কাছে পুঁজ রক্ত মাখানো রহিয়াছে। রূপদমন লক্ষ্য করিল ক্ষতস্থানের পুঁজ রক্তের ভিতর কয়েকটা বড় বড় শলার মতো কাঁটা এফোঁড় ওফোঁড় বিধিয়া আছে। দেখিতে দেখিতে রূপদমনের ভয় কাটিয়া গেল। সে বুঝিতে পারিল কেন বাঘিনী থাবা মারিয়া তাহার মাথাটি চূর্ণ করিয়া দেয় নাই। নিজের বেদনার ভয় তাহাকে নিরস্ত করিয়াছে। কাহারো গায়ে কাঁটা বিধিয়া থাকিলে তাহা টানিয়া বাহির করিবার প্রবৃত্তি মানুষের স্বাভাবিক। মনস্তত্ত্ববিদেরা একথা জানেন কিনা বলিতে পারি না, কিন্তু আমার শিকারী জীবনে আমি ইহা অনেকবার লক্ষ্য করিয়াছি। কাহারও শরীরে কাঁটা বিধিয়া আছে দেখিলেই হাত নিষ্পিস করিতে থাকে, এবং সেটা টানিয়া বাহির না করা পর্যন্ত প্রাণে শান্তি থাকে না। রূপদমন আস্তে আস্তে বাঘিনীর থাবার দিকে হাত বাড়াইল। বাঘিনী তাহাকে তীক্ষ্ণভাবে নিরীক্ষণ করিতেছিল। এবার তাহার নড়াচড়ায় বিশেষ আপত্তি করিল না, কেবল তাহার গলায় গুরু গুরু শব্দ একটু গাঢ় হইল, এবং মুখখানা ব্যাধিত হইয়া ভয়ঙ্কর দাঁতগুলাকে প্রকট করিয়া দিল। কিন্তু ক্ষতস্থানে হাত পড়িতেই বাঘিনীর কণ্ঠ হইতে এমন একটা রুদ্র গর্জন বাহির হইল যে মনে হইল বাঘিনী এখনই রূপদমনকে শতখণ্ডে ছিঁড়িয়া ফেলিবে। কিন্তু আশ্চর্য, বাঘিনী তাহাকে ছিঁড়িয়া ফেলিল না। যে থাবাটা চকিতের জন্য সরাইয়া লইয়াছিল তাহা আবার পূর্ববৎ তুলিয়া ধরিল। বাঘিনী মনে মনে কি বুঝিয়াছিল বাঘিনীই জানে, কিন্তু আমি এই প্রহ্লাদ মার্কা ছেলেটার দুর্জয় সাহস ও পরমায়ুর কথা শুনিয়া স্তম্ভিত হইয়া রহিলাম। বাঘিনীর গাঁক শব্দে রূপদমন হাত টানিয়া লইয়াছিল। কিছুক্ষণ পরে আবার সন্তর্পণে হাত বাড়াইল। প্রথম কাঁটা বাহির করার যন্ত্রণায় বাঘিনী সংযম হারাইয়া রূপদমনকে মুখের এক ঝাপটায় কামড়াইতে গেল, কিন্তু শেষ মুহূর্তে কামড়ের বদলে তাহার গাল চাটিয়া দিল। কর করে উখার মতো জিভের ঘর্ষণে রূপদমনের গাল জ্বালা করিয়া উঠিল, কিন্তু পাহাড়ি বালক টুঁ শব্দ করিল না। অতঃপর বাঘিনী যেন নিজের সহজাত প্রবৃত্তিকে দমন করিয়া রাখিবার জন্যই রূপদমনের সর্বাঙ্গ চাটিতে আরম্ভ করিল। এই অবসরে রূপদমনও কাঁটাগুলি একে একে বাহির করিল। কাঁটাগুলি সাধারণ উদ্ভিদ কাঁটা নয়, সজারুর কাঁটা। বাঘিনী বোধহয় কোনো সময়ে থাবা মারিয়া সজারু বধ করিতে গিয়াছিল। ইহা সেই অবিমিশ্রকারিতার ফল। কাঁটাগুলি সব বাহির হইয়া গেলে বাঘিনী খোঁড়াইতে খোঁড়াইতে একটু সরিয়া গিয়া
গলার মধ্যে গড় গড় শব্দ করিতে করিতে ক্ষতস্থান চাটিতে লাগিল। এদিকে সন্ধ্যা হইয়া গিয়াছিল। কোটরের আর বড় কিছু দেখা যাইতেছিল না, কেবল বাঘিনীর চোখ দুটা জ্বলিতে আরম্ভ করিয়াছিল। রূপদমন আস্তে আস্তে হামাগুড়ি দিয়া কোটর হইতে বাহিরের দিকে চলিল। বাঘিনী চোখ ঘুরাইয়া দেখিল, কিন্তু বাধা দিল না। বাহিরে আসিয়া রূপদমন এক দৌড়ে গ্রামের দিকে রওনা হইল। ছুটিতে ছুটিতে একসময় পিছু ফিরিয়া দেখিল বাঘিনী কোটরের মুখের কাছে আসিয়া দাঁড়াইয়াছে এবং গলা উঁচু করিয়া তাহার পানে তাকাইয়া আছে। কিছুক্ষণ পরে সে আবার খোঁড়াইতে খোঁড়াইতে রন্ধ্রের মধ্যে প্রবেশ করিল। রূপদমন বুঝিল ওই কোটরটা বাঘিনীর বাসস্থান। লুকোচুরি খেলিতে গিয়া সে বাঘের ঘরে ঢুকিয়াছিল। সেই রাত্রে রূপদমনের তারস দিয়া জ্বর আসিল। জ্বর ৩-৪ দিন রহিল, তারপর সে সারিয়া উঠিল। দিন 10 পরে রূপদমন আবার কাঠ কাটিতে গেল। সঙ্গী সাথীদের বাঘিনীর কথা বলিয়াছিল, কেহ বিশ্বাস করিয়াছিল, কেহ করে নাই। কিন্তু বনের ওদিকটাতে আর না যাওয়াই ভালো, এ বিষয়ে সকলেই একমত হইল। রূপদমনও প্রথম দিন অন্য সকলের সহিত রহিল, ওদিকে গেল না। দ্বিতীয় দিন বনের ওই দিকটা তাহাকে টানিতে লাগিল। সে সঙ্গীদের এড়াইয়া ওই দিকে চলিল। আগুন লইয়া খেলা করিবার প্রবৃত্তি মানুষের চিরন্তন। যে বিপদের সহিত উত্তেজনা জড়িত আছে, তাহার লোভ সে ছাড়িতে পারে না। গন্তব্যস্থানের কাছাকাছি পৌঁছিয়া কিন্তু তাহার গতি আপনিই হ্রাস পাইল। পার চলে না। তাহার অবস্থা অনেকটা নবীন অভিসারিকার মতো। আর অগ্রসর হইবে না ফিরিয়া যাইবে, তাহাই মনে মনে তোলপাড় করিতেছে। এমন সময় পাশের একটা ঝোপের মধ্যে সরসর শব্দ শুনিয়া চমকিয়া সেই দিকে ফিরিয়া দেখিল কিছুই করিবার প্রয়োজন নাই, বাঘিনী নিজেই আসিতেছে। বাঘিনী আর খোঁড়াইতেছে না, স্বচ্ছন্দ সাবলীল শার্দুল তাহার দিকেই আসিতেছে। রূপদমন কাঠের পুতুলের মতো নিশ্চল হইয়া দাঁড়াইয়া রহিল। বাঘিনী ঠিক তাহার সম্মুখে আসিয়া লম্বা হইয়া বসিল। চারিচক্ষুর নিষ্পলক বিনিময় অনেকক্ষণ ধরিয়া চলিল। বাঘিনীর লেজের ডগাটি একটু একটু নড়িতেছে, গলার মধ্যে গুড়গুড় আওয়াজ হইতেছে। বাঘিনী এখনও রূপদমন সম্বন্ধে সম্পূর্ণ নিঃসংশয় হইতে পারে নাই। রূপদমন আর পারিল না, হঠাৎ কাঁদিয়া ফেলিয়া থপ করিয়া বসিয়া পড়িল। বাঘিনীর জিভ বাহির করিয়া সাদরে তাহার নাক চাটিয়া লইল। তারপর থাবাটি চিৎ করিয়া তাহার কোলের উপর রাখিল। রূপদমন দেখিল থাবার ঘা শুকাইয়া গিয়াছে, কবজির চামড়ার উপর কয়েকটা দাগ আছে মাত্র। এই রূপে বাঘিনীর সহিত রূপদমনের বন্ধুত্ব স্থাপিত হইল। ইহাকে বন্ধুত্ব বলিব কিংবা অন্য কিছু বলিব বুঝিতে পারিতেছি না। যা হোক, রূপদমনের মুখের কথাই খানিকটা তুলিয়া দিতেছি। সাহেব, মানুষে মানুষে ভালোবাসা হয়, কিন্তু বাঘের মতো এমন ভালোবাসতে কেউ পারে না। কুকুরের সঙ্গে মানুষের ভালোবাসা হয়, সে অন্য রকম। সেখানে মানুষ প্রভু, কুকুর তার অধীন। এখানে কিন্তু তা নয়। মানুষ আর বাঘ সমান সমান, কেউ কারোর চেয়ে খাটো নয়। 3টি বছর আমি বাঘিনীর সঙ্গে কাটিয়েছি। আমি জানি এ 3 বছরের মধ্যে এমন খুব অল্প দিনই গিয়েছে যেদিন আমাদের দেখা হয়নি। আপনি শিকারী, অনেক বাঘ মেরেছেন, কিন্তু বাঘের সত্যি পরিচয় আপনি জানেন না। অমন স্নেহশীল উচ্চমনা জন্তু আর নেই। পৃথিবীতে যদি ভদ্রলোক থাকে তো সে বাঘ। আমরা দুজনে দুজনকে যে কি করে এত ভালোবেসে ফেলেছিলুম তা জানি না। একদিন দেখা না হলে আমাদের মন মানত না। আমার সঙ্গে ভাব হবার পর থেকে সে গ্রামের মানুষ গরু ভেড়ার উপর উৎপাত করা ছেড়ে দিয়েছিল। গ্রামের দিকেই আর যেত না। বনের সম্বর পাহাড়ি ছাগল মেরে খেত। কিন্তু কোনো কারণে যদি আমি একদিন বনে না যেতে পারতুম, তাহলে রাত্রে বাঘিনী গ্রামে আসতো। গ্রামের চারিদিকে ঘুরে বেড়াতো আর ডাকতো। আমি ঠিক বুঝতে পারতুম আমাকে ডাকছে। এবার কয়েকদিনের জন্য অসুখে পড়েছিল। সে রোজ রাত্রে এসে আমাকে ডাকতো। গাঁয়ের লোকেরা আগুন জেলে ঢাক ঢোল বাজিয়ে তাকে তাড়াতে পারতো না। অসুখের পর প্রথম যেদিন বনে গেলুম, সে তার কি আনন্দ! আমার গা চেটে চেটে গায়ের ছাল তুলে দিলে। আপনারা মনে করেন বাঘ হাসতে জানে না? সেটা আপনাদের ভুল। বাঘ হাসতে জানে, শুধু হাসতেই জানে না, ঠাট্টা করতে জানে। ঠাট্টা করলে বোঝে। আমার সঙ্গে ওর এক ঠাট্টা ছিল আমাকে ভয় দেখানো। হঠাৎ গর্জন ছেড়ে প্রকাণ্ড হাঁ করে আমার ঘাড়ে লাফিয়ে পড়তো। কিন্তু আশ্চর্য, ওর একটা নখের আঁচড় কখনো আমার গায়ে লাগেনি। প্রথম প্রথম আমার ভয় করতো। তখন বাঘিনী আমাকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে বসতো। মিটমিট করে আমার পানে চাইতো আর হাসতো। দুপুরবেলা আমি বাঘিনীর গুহায় যেতাম। যেদিন সে থাকতো সেদিন দুজনে মিলে খেলা করতুম। কি খেলা? কত রকম খেলা, লাফালাফি, হুড়োহুড়ি, লুকোচুরি। বাঘেরা লুকোচুরি খেলতে জানে। যেদিন সে থাকতো না সেদিন আমি গুহায় শুয়ে ঘুমোতাম। বাঘিনী এসে আমার পাশে শুতো, আমার বুকের ওপর থাবা তুলে দিয়ে ঘুমোতো। এমনিভাবে কতদিন যে আমরা ঘুমিয়েছি তার ঠিক নেই। একদিন আমি ওর জন্য একদলা ক্ষীরের মণ্ড নিয়ে গিয়েছিলাম। খেয়ে ভারী খুশি। তারপর দিনই আমার জন্য প্রকাণ্ড একটা পাহাড়ি ছাগল মেরে এনে হাজির। আমি প্রথমটা বুঝতে পারিনি।
যে ওটা আমার জন্যই এনেছে, কিন্তু সে কিছুতেই ছাড়ল না। কাঁধে তুলে ছাগলটা গায়ে নিয়ে গেলুম, গাঁ শুদ্ধ লোক ভোজ খেলে। এইভাবে 3 বৎসর কাটিয়াছিল। আরও কত বৎসর কাটিত বলা যায় না, যদি না আর একটা ঘটনা ঘটিয়া বাঘিনীর চরিত্রের অন্য একটা দিক প্রকট করিয়া দিত। রূপদমনের বয়স যখন 19 বছর, তখন তাহার বিবাহের সম্বন্ধ হইল। রূপদমনের মা বাপ ছিল, এ কাহিনীতে তাহাদের কোনো অংশ নাই বলিয়া তাহাদের উল্লেখ করি নাই। বিবাহ হইবে 10 মাইল দূরের একটি গ্রামে। বিবাহ সম্বন্ধে রূপদমনের মনের ভাব কিরূপ ছিল তাহা আমি জানিতে পারি নাই। সম্ভবত তাহার কোনো মতামতই ছিল না। এই বয়সে সকলেরই বিবাহ হয়, বাপ মা সম্বন্ধ স্থির করিয়া বিবাহ দেয়, ছেলেরা বিবাহ করে। রূপদমনের বিবাহ তেমনি একটি পারিবারিক ঘটনা। যথাসময়ে বরবেশ পড়িয়া কাঁসি বাঁশি ও ঢোলের বাদ্যোদ্যম করিয়া গুটি 10-12 বরযাত্রী সহযোগে রূপদমন বিবাহ করিতে গেল। মেয়ের গ্রাম 10 মাইল দূরে হইলে কি হয়, যাইতে আসিতে 3 দিন লাগে। হাঁটিয়াই বিবাহ করিতে যাইতে হয়, যানবাহনের ব্যবস্থা নাই তাহা বলাই বাহুল্য। এইখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। যে কয়দিন রূপদমন বিবাহ উপলক্ষে গ্রামের বাহিরে ছিল, সে কয়দিন রাত্রে বাঘিনী গ্রামে খোঁজ লইতে আসে নাই বা ডাকাডাকি করে নাই। ইহা হইতে অনুমান হয়, রূপদমনের যাত্রাকালেই বাঘিনী জানিতে পারিয়াছিল যে সে বাহিরে যাইতেছে। হয়তো বনের মধ্যে তাহাকে বাজনা বাজাইয়া সাঙ্গবাঙ্গ লইয়া যাইতে দেখিয়াছিল এবং অলক্ষিতে যাত্রী দলের পিছু লইয়াছিল। বাঘিনী রূপদমনের অনুসরণ করিয়া ও গ্রামে গিয়াছিল এবং ফিরিবার পথেও সবধূ রূপদমনকে লক্ষ্য করিতে করিতে আসিয়াছিল। ইহা অনুমান হইলেও পরবর্তী ঘটনায় তাহার সমর্থন পাওয়া যায়। 4th দিন অপরাহ্নে রূপদমন নববধূ লইয়া বাড়ি ফিরিল। গ্রামে পৌঁছিতে আর পোয়াটাক রাস্তা বাকি আছে, বাদ্যকরেরা মৃদু মৃদু বাজনা বাজাইতে আরম্ভ করিয়াছে, এমন সময় বিকট গর্জন ছাড়িয়া বাঘিনী কোথা হইতে ছুটিয়া আসিয়া বরযাত্রী দলের 10 গজ সম্মুখে থাবা পাতিয়া বসিল। রূপদমন দেখিল বাঘিনীর হলুদ বর্ণ দেহখানা আগুনের হলকার মতো জ্বলিতেছে, তাহার সর্বাঙ্গ দিয়া যেন বিদ্যুতের শিখা বাহির হইতেছে। বাঘিনীর এমন ভয়ঙ্কর চেহারা সে আগে কখনো দেখে নাই। তাহার পাড়ার মতো উজ্জ্বল চোখ দুটি একবার রূপদমন ও একবার তাহার বধূর উপর তড়িৎবেগে যাতায়াত করিতেছে। সে আর একবার গর্জন ছাড়িল, মনে হইল ক্রোধে হিংসায় সে এখনই ফাটিয়া পড়িবে। তাহার আকস্মিক আবির্ভাবে সকলে চিত্রার্পিতের মতো দাঁড়াইয়া পড়িয়াছিল। বাদ্যকরেরাও নীরব ছিল, কিন্তু কেহ ভয় পাইয়া এদিক ওদিক পলাইবার চেষ্টা করে নাই। এ সময় দলবদ্ধ হইয়া দাঁড়াইয়া থাকায় যে অপেক্ষাকৃত নিরাপদ তাহা তাহারা জানিত। রূপদমন সম্মুখেই ছিল। তাহার একবার ইচ্ছা হইল দল ছাড়িয়া বাঘিনীর কাছে গিয়া দাঁড়ায়, কিন্তু বাঘিনীর মূর্তি দেখিয়া তাহার ভয় হইল। সে বুঝিল আজ বাঘিনী তাহাকে হাতের কাছে পাইলে মারিয়া ফেলিবে। তাহার সমস্ত ভালোবাসা মারাত্মক হিংসায় পরিণত হইয়াছে। রূপদমন পা বাড়াইতে সাহস করিল না। পা না বাড়াইবার আর একটা কারণ ছিল, নববধূ ভয় পাইয়া তাহাকে সবলে জড়াইয়া ধরিয়াছিল। বাঘিনী সেদিন বোধহয় তাহাদের ছাড়িত না, দলের মধ্য হইতেই ঘাড় ধরিয়া টানিয়া লইয়া যাইত। কিন্তু এই সময় বাধা পড়িল। গাঁয়ের লোকেরা বাজনার আওয়াজ শুনিতে পাইয়াছিল। তাহারা দল বাঁধিয়া হল্লা করিতে করিতে বরবধূকে আগাইয়া লইতে আসিয়াছিল। বাঘিনী পিছন দিকে মানুষের কলরব শুনিতে পাইয়া ঘাড় ফিরাইয়া দেখিল। সুযোগ বুঝিয়া বরযাত্রী দলের বাজনদারেরাও সজোরে বাজনা বাজাইতে আরম্ভ করিয়া দিল। বাঘিনী আর পারিল না, ব্যর্থ আক্রোশে 2 বার লেজ আছড়াইয়া গর্জাইতে গর্জাইতে পাশে জঙ্গলে গিয়া ঢুকিল। যাইবার আগে নবদম্পতির প্রতি যে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া গেল, তাহার সরল অর্থ বুঝিতে রূপদমনের কষ্ট হইল না। পরদিন বাঘিনী বনে কাষ্ঠহরণরত একটি স্ত্রীলোককে মারিল। দ্বিতীয় দিন আরেকটি। এইভাবে আরম্ভ হইয়া বাঘিনীর প্রতিহিংসা যেন গ্রামের সমস্ত নারী জাতির উপরই সংক্রমিত হইল। মেয়েদের ঘরের বাহিরে যাওয়া বন্ধ হইল। এইভাবে 1.5 বৎসর কাটিয়াছে। রূপদমনের স্ত্রীকে মারিবার চেষ্টাতেই হয়তো বাঘিনী সম্মুখে যে স্ত্রীলোককে পাইয়াছে তাহাকেই বধ করিয়াছে। কিন্তু তাহার ঈর্ষা বিষাক্ত জিঘাংসা তৃপ্ত হয় নাই। রূপদমনের বিশ্বাস, বাঘিনী যদি বাঁচিয়া থাকিত, তাহা হইলে শেষ পর্যন্ত তাহার স্ত্রীকে না মারিয়া ছাড়িত না। পরদিন দ্বীপ্রহরে ফিরিয়া চলিয়াছি। প্রথম পাহাড়ের ডগায় উঠিয়া পিছু ফিরিয়া তাকাইলাম। নিম্নে উপত্যকার প্রান্তস্থিত ক্ষুদ্র গ্রামটি যেন তন্দ্রাচ্ছন্ন হইয়া নিশ্চিন্ত আলস্যে রৌদ্র উপভোগ করিতেছে। আর তাহার ভয় নাই। এখন হইতে গ্রামের মেয়েরা নির্ভয়ে বনে কাঠ কুড়াইতে যাইবে, জলাশয়ে জল আনিতে যাইবে। গ্রামে সহজ বৈচিত্র্যহীন জীবনযাত্রা আবার আরম্ভ হইবে। রূপদমনের বধূ বোধ হয় স্বামীর মুখের পানে চাহিয়া প্রথম মন খুলিয়া হাসিবে। কিন্তু রূপদমনের মনের কাঁটা দূর হইবে কি? এই গ্রামে নরসমাজ হইতে একান্ত বিজনে জঙ্গল ও পাহাড়ের আদিম বাতাবরণের মধ্যে এক স্বভাব হিংস্র পশুর সহিত
একজন মানুষের প্রণয়ের সম্বন্ধ স্থাপিত হইয়াছিল। সার্কাসের মাদক বিমূঢ় জন্তুর সহিত কৌশলী মানুষের লোক দেখানোর হৃদ্যতা নয়, সত্যকার অকৃত্রিম ভালোবাসা, এবং অকৃত্রিম বলিয়াই বোধ হয় শেষে উহা এমন ভয়ানক রূপ ধারণ করিয়াছিল। অনেকে এই কাহিনী বিশ্বাস করিবেন না, মানি বিশ্বাস করা কঠিন, কিন্তু এতই কি অসম্ভব? নিজের কথা বলিতে পারি, আমি রূপ দমনের গল্প অবিশ্বাস করিতে পারি নাই।